নীলকর সাহেবের ভূত ঘুরে বেড়ান বলে শোনা যেত। রবীন্দ্রনাথের কঙ্কাল গল্পের যে মেয়েটি শরীর বেঁকে চুড়ে যায়, মাকড়সার মতন এরা ভর দিয়ে হাঁটে, ঝাপড়ি পড়তে গাছের ওপরে থাকে এবং পথ চলতি সাধারণ মানুষের মাথায় মলমূত্র ত্যাগ করে। হ্যালোইন আর আমাদের ভূত চতুর্দশীর মধ্যে কি একটা প্যারালাল ড্র করা যায়? মানে হ্যালোইন আস্তে আস্তে ভূত চতুর্দশীকে যেন একটু গ্রাস করে নিচ্ছে। এরা যখন ভূতগুলোকে দেখে সেই নির্দিষ্ট ধর্মীয় পোশাকে দেখে। ব্রহ্মদৈত্য হচ্ছে বিয়ের আগে যদি কোনো ব্রাহ্মণ মারা যান, পৈতে পড়ে, খড়ম পরে, ধুতি পরে ঘোরেন এবং গোটা গ্রামটাকে প্রোটেক্ট করেন, বেলগাছে থাকেন। আচ্ছা, একটা বইতে পড়ছিলাম ভূতেদের রং নিয়ে, সেখানে দেখা যাচ্ছে 40টি ভূত রয়েছে যারা কালো, 30টি ভূত যারা শ্যামবর্ণ। ভূত মানে কি কালো? তারা ভূত কি কালো হতে হয়? না না, ভূত কালো নয়। যে দেশে যেরকম ভাবে ইতিহাস তৈরি হয়েছে, ভূগোল তৈরি করেছে এবং মানুষের যে বিবর্তন তাতে যদি দেখা হয়, তখন কালো শব্দটাকে তো নানাভাবে আমরা দেখি। মানে খুব মজার কথা, ছোটবেলায় আমাদের দিদিমা ঠাকুমারা বলতো যে কালো যদি এত খারাপ হয় তাহলে চুল পাকলে তোমরা সবসময় কান্নাকাটি করো কেন? তেমনি ভূত বিষয়টাকে আমাদের সবসময় এরকম দেখানো হচ্ছে অন্ধকার। অন্ধকার মানেই হচ্ছে আলোর বিপ্রতীপে দাঁড়িয়ে থাকা, সেখানে এদের প্রকোপ বাড়ে, তার থেকেই আসলে কালোর তৈরি। কিন্তু একসাথে অনেকজন মিলে বসে আছি, সেই সময় কালোটাকেও যেন অতটা কালো মনে হয় না। কালো ভূতের থেকেও সাদা ভূতটা বেশি ভয়ঙ্কর। মানে অন্তত হলিউড তো আমাদের তাই শিখিয়েছে। মানে সেই জায়গার পাশাপাশি এমনি সত্যি যদি মানে আমরা একদম কুষ্টি ঠিকজি ধরে দেখতে যাই ভূতের সেই অর্থে, আয়ারল্যান্ডে বনসি আছে, ওয়ারউলফ আছে, কোথাও পল্টারজাইস্ট আছে, যারা হচ্ছে প্রচন্ড রকমের কিন্তু কালো ভূত নয়। আমাদের এখনো ঔপনিবেশিক যে হ্যাংওভার, কলোনিয়াল হ্যাংওভার কাটাতে পারিনি বলে এখানের যারা পুরনো একটু সাহেবিয়ানায় এখনো প্রভাবিত হন, তারা কিন্তু সাহেব ভূত দেখতে পান। মানে আমি এরকম বেশ কিছু জায়গা চিনি যেখানে নীলকর সাহেবের ভূত ঘুরে বেড়ান বলে শোনা যেত। আমরা তো সত্যজিৎ রায়কে ব্রাউন সাহেবের বাড়ি দেখতেই, মানে তার যে সাইমন বলে বেড়ালটা এসেছিল। কিন্তু আমি বলছি যে এই ধরনের প্রচুর বাংলায় লেখাই গল্প আছে যেখানে কিন্তু সাদা ভূতরা আসে। সুতরাং ভূত মানে শুধু কালো বা ভূত মানেই শুধু যে বিভৎস দেখতে, এরকম নয়। বিভৎসটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে যে সেইটা দিয়ে প্রভাবিত করার চেষ্টা হয় দর্শককে এবং পাঠককে। কারণ আমি ভয় পাচ্ছি এবং ভয় পাওয়ার পর কিছু দেখে আঁতকে উঠছি, তার জন্য তো যা স্বাভাবিক দেখে অভ্যস্ত তার বাইরে কিছু হতে হবে। সেই জায়গায় ভূতকে ওরকম করে একটু অতিমাত্রায় রং সং করে দেওয়া, মানে যেন সে মঞ্চে ওঠার আগে যেরকম পালিশ করে দেওয়ার মতন দুদাগ, সেরমভাবে একটু কালো করে প্রচার করার একটা ধারণা আমাদের মধ্যে থেকে গেছে। ও আচ্ছা, আপনাদের সঙ্গে তো আলাপ করানো হয়নি। আজকে আমরা আড্ডা দিচ্ছি গবেষক এবং প্রাবন্ধিক ঋক সুন্দর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যিনি ইতিমধ্যে অশরীরীদের নিয়ে একটি অভিধানও লিখে ফেলেছেন। ঋক সুন্দর, যেটা নিয়ে কথা হচ্ছিল ভূতের রং নিয়ে, তা আপনি তো ভারতের ভূত, বিদেশের ভূত, বাংলার ভূত, বিভিন্ন ভূত নিয়ে চর্চা করেছেন। সব থেকে ভয়ঙ্কর কয়েকটা ভূতের গল্প যদি বলেন, মানে সব থেকে ভয়ঙ্কর কোন ভূত? সেই রকম ভূত তো প্রচুর আছে। মানে আমাদের এদিকে এমন এমন কিছু ভূত রয়েছে, আমি নিজে একটা ভূতকে খুব ভয় পাই। মানে আমি ওটা নিয়ে চর্চা করতে গিয়ে বা পড়তে গিয়ে পড়ছি, সেটা ভারতীয় ভূত কিন্তু পাহাড়ি অঞ্চলের, মানে মূলত সিমলার যে পার্বত্য হিমাচল প্রদেশ বা ওই সমস্ত উপত্যকা অঞ্চলে দেখতে পাওয়া যায়। সেখানে মাসান বলে একটা ভূত দেখা যায়। মাসান শব্দটা আসছে কোথা থেকে? শ্মশান থেকে, আমরা বুঝতে পারছি। সেই মাসান ভূত থাকে হচ্ছে শ্মশানেই। কি করে তারা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং গল্প রয়েছে এর পিছনে। মানে আমার কাছে তো শুধু ভূতগুলোকে গল্প নয়, ভূতের গল্পগুলো খুঁজে বার করা, সেখান থেকে আমি দেখতে পেয়েছি যে এই ভূতগুলো তৈরি হয় মূলত একটা অদ্ভুত প্রথায়। আমরা অভাগীর স্বর্গ বলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা গল্প পড়েছিলাম, যেখানে ঠিকঠাক করে সৎকার হচ্ছিল না একজন মহিলার। তথাকথিত সামাজিক প্রথায় যাদের নিম্ন শ্রেণীর অন্তজ মানুষ হিসেবে বানিয়ে দেওয়া হয়, এটা আমাদের সমাজ তৈরি করে, তাদেরকে অনেক সময় সৎকার করতে পারা যায় না। মানে সৎকার করার ক্ষেত্রে বাকিরা অস্বীকার করে, তাদের মানে পয়সা থাকে না, এরকম বিভিন্ন ক্ষেত্রে হতো। পুরোনো সময় আরো বেশি ছিল। সেই জায়গা থেকে যাদের অর্ধ সৎকার হতো বা সৎকার হতো না, এই ধরনের ভূতগুলো মাসানরা তখন শ্মশানেই থেকে যেত। এবং পরবর্তীকালে তারা ধোঁয়ার মতন রূপ নিত, মেঘের মতন রূপ নিত, এবং ওখানের পার্বত্য অঞ্চলের কোনো বাচ্চা বা বেড়াতে যাওয়া কোনো বাচ্চাকে রীতিমতন গ্রাস করে নিত। এবং গল্পটা ভাবলে বিভৎস লাগে। আমি এই ধরনের একটা গল্পের কথা অবতারণা করেছিলাম, যেটা হচ্ছে যে একটা ছবি তোলা হয়েছিল। সেই ছবিটা যখন পরপর তোলা হয়, তখন দেখা যায় যে আস্তে আস্তে সেই ছবিটা থেকে, ফ্রেম থেকে একটা ফ্যামিলির বাচ্চাটা সরে গেছে। পরে আরো ডিটেলসে দেখা যায় যে ধোঁয়াটা এসে বাচ্চাটাকে যেন করালভাবে গ্রাস করে নিচ্ছে। এই ছবি আপনার কাছে আছে? না, এই ছবি আমার কাছে নেই। ওখানকার একটা মিথের মধ্যে গল্প ছিল, পুরোটাই তো মিথ হিসেবে ছড়িয়ে দেয়। এর মূল
অর্থটা কি? মূল অর্থ হচ্ছে মশান বা ভূত তো বলে কিছু তো নেই, কিন্তু যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে যাতে অন্তজ বা এই নিম্ন শ্রেণীর মানুষদেরও যথাযথ সম্মানে এই ধরনের সৎকার করার ব্যবস্থা করা হয়, না হলে কিন্তু এরম হতে পারে, এই ভয়টা ওই অঞ্চলে কিন্তু ওরাল লিটারেচারের মাধ্যমে ছড়িয়ে রাখা। ভূতেরা কি অ্যাকচুয়ালি দুষ্টু? সব ভূত তো দুষ্টু নয়। আমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভূতেরা তো ভীষণ ভালো। আমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভূতেরা, উপেন্দ্র কিশোরের ভূতেরা, এরা তো দেখেছি যে বারে বারে ভালো ভূত হয়ে এসেছে। যেমন ভূতের রাজার কথাই আমরা বলবো। ভূতের রাজার কথা, একটা দুটো একেবারে মানে সবাই মিলে তাড়িয়ে দিল, এরকম লোককে একটা পুরো তিনটে বর দিয়ে শক্তি দিয়ে দিতে পারলো। আবার আমরা দেখতে পেয়েছি যে বুড়ুন বলে ছেলেটা অঙ্কে 13 বলে ঘুরতো শীর্ষেন্দু মুখোপাধ্যায় গল্পে, তারপর দেখা গেল সেই চ্যাম্পিয়ন হচ্ছে। ভালো ভূতরা বারবারই ফিরে এসেছে। সুতরাং ভালো ভূতদের, খারাপ ভূতদের বা একেবারে ভয় পাচ্ছে করুণ ভূত, এরমও প্রচুর রয়েছে। সব ভূত খারাপ নয়। ভারতে ভূতের সংখ্যা কোন জায়গায় বেশি, মানে ভূত নিয়ে চর্চা বা ভূতকে ভয় পাওয়া বা ভূতের গল্প কোন অঞ্চলে বেশি দেখা যায়? আমাদের ভারতবর্ষের ইতিহাস তো প্রচন্ড মানে ঘাত প্রতিঘাতে ভরা, মানে বিভিন্ন শাসন এসেছে, বাইরের আক্রমণ এসেছে, ইংরেজ শাসন, যুদ্ধ, মৃত্যু, মানুষ বিশ্বযুদ্ধ দেখেছে, তারপরে একের পর এক মন্বন্তর দেখেছে, দুর্ভিক্ষ দেখেছে। তার জন্য যেটা হয়েছে, মৃত্যুটা খুব অবধারিতভাবে চেনা হয়ে গেছিল, এবং চেনা মানুষ কালকে নাও থাকতে পারে, এই ধরনের একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল। এর ফলে যেটা দেখতে পাই আমি, এই ঘটনা বাংলাতে প্রচুর, এবং স্বাভাবিকভাবে বাংলা নিয়ে আমার আগ্রহ বেশি। সত্যি ভারতের মধ্যে সব থেকে বেশি এই ধরনের গল্প আমি বাংলা থেকেই সংগ্রহ করতে পেরেছি। কিন্তু এছাড়াও দাক্ষিণাত্যে একটা প্রচন্ড প্রভাব রয়েছে, পার্বত্য প্রদেশে রয়েছে, মহারাষ্ট্রে রয়েছে, গুজরাটে রয়েছে, এবং আপামর ভারতবর্ষ জুড়েই রয়েছে। মানে এই ভূতেদের কোনো ঐক্যের অভাব ভারতবর্ষ জুড়ে কখনো হয়নি, কিন্তু বাংলার ভূত সত্যিই একটা বিরল, এবং একই সঙ্গে অত্যন্ত ভালো, এবং একই সাথে প্রচন্ড ক্ষতিকারক। এই ধরনের ভূত প্রচুর পেয়েছি। আপনি মাসানের কথা বলছিলেন, যা হিমাচল অঞ্চলে, তো কোথাও কি ভূত এই শোষিত মানুষ বা নিম্নবর্গের মানুষের প্রতিনিধি? বেশিরভাগ ক্ষেত্রে, অন্তত সাহিত্য চলচ্চিত্রে তো বারবারই দেখেছি আমরা। সাহিত্যের ক্ষেত্রে একটা বড় অংশ, সাহিত্য কেন সিনেমার ক্ষেত্রে আমি দেখি, আমি খুব পুরনো গল্প কঙ্কাল, যদি রবীন্দ্রনাথের যে গল্প কথাটা আমি মানে নিজে বিশ্বাস করেছি, পড়তে গিয়ে পেয়েছি, রবীন্দ্রনাথের কঙ্কাল গল্পের যে মেয়েটি, সেই মেয়েটি আসলে কি বলতে এলো? আসলে বলতে এলো তার জীবন, তার জীবনের না পাওয়া, এবং তারপরে হচ্ছে তার একটা নতুন ডাক্তারের সঙ্গে সম্পর্ক, কিন্তু সেটা হলো না, পরিণতিতে নিজের মৃত্যু, এই ধরনের কথা। আসলে সেই সময় একজন স্বামী মারা গেছেন, এরকম মহিলার নতুন করে প্রেমে পড়া এবং বিবাহ সেই সময় দাঁড়িয়ে বলাটা অতটা সহজ ছিল না। সেই কারণে কোথাও গিয়ে এই একটা কঙ্কাল এবং মৃত মেয়ের অবতারণা করা। বারে বারেই আমরা দেখেছি যে ভূত হয়ে এসেছে নিম্ন শ্রেণী, যারা শোষিত, যারা নিপীড়িত, তাদের কণ্ঠস্বর। একটা বড় অংশের ভূতের গল্পকেই আমরা যদি দেখি, তাহলে দেখবো তারা বারবার এসেছে নিজেদের ওপর হয়ে যাওয়া অত্যাচারের গোপন জবানবন্দি, মনুষ্যকালে যেটা হয়েছিল সেটা মৃত্যুর পরবর্তীতে এসে জানানোর জন্য। সেই কারণে ভূতেদের গল্প আসলে এক ধরনের সামাজিক পাঠও বটে। মানে ভূতের গল্প অ্যাকচুয়ালি ভূতের গল্প নয়, না, একদমই নয়। এটা আমাদের এখানে একটা প্রবণতা রয়েছে যে ভূতের গল্পকে একটা শিশু পাঠ্য হিসেবে তৈরি করে দেওয়ার, কিন্তু ভূতের গল্প যদি ঠিকঠাক ভাবে খুঁজতে যাওয়া হয়, বিশ্লেষণ করতে যাওয়া হয়, এক একটা ভূতের গল্প ধরে ধরে তার শব্দ, তার টেক্সটের বিভিন্ন রেফারেন্স, তার সামাজিক যে প্রতিবেশ, তার যে ডায়ালগস, তা একজন আরেকজনের সাথে যেভাবে কথা বলছে, তার মধ্যে দিয়ে একটা সামাজিক রাজনৈতিক ছবি পুরোপুরি উঠে আসে। এরকম আর কটা উদাহরণ যদি আপনি দেন। মানে ভূতের উদাহরণ দেবো? হ্যাঁ, যেখানে এই সমাজের গল্পটা উঠে আসছে। খুব আমাদের প্রতিবেশী রাজ্য ত্রিপুরা, সেখানে শাকাল বলে একটা ভূত দেখতে পাওয়া যায়। এই শাকাল ভূতটার ইন্টারেস্টিং সবথেকে মুখ, হ্যাঁ, এটা নামটাই ওরকম ভাবে এসেছে, পুরোটা বললে বোঝাতে পারবো আমি আরো। এটা হচ্ছে যে প্রতিবন্ধী, আমরা তো প্রতিবন্ধী অনেককে দেখি যে বিভিন্ন সময় কারোর একটু হাতটা অন্যরকম, পাটা একটু অন্যভাবে হেঁটে চলেন। এদের নিয়ে আমাদের সমাজে এক ধরনের কি বলবো, মানে কোট অ্যান্ড কোট টোনটিটকিরি করার টেন্ডেন্সি কিন্তু এখনো থেকে গেছে। কাউকে দেখলে একটা অন্য নামে ডাকা, কাউকে দেখলে ওইভাবে তার পরিচয়টাই যেন এরকম হয়ে যাওয়া। শাকাল হচ্ছে সেই ধরনের যারা মূলত মহিলাদের ওপর গিয়ে ভর করে, মহিলাদের ওপর তাদের হচ্ছে নিজস্ব মানে শক্তিটাকে দেয়। এই শক্তিটাই কি হয়, এই শক্তিটা হচ্ছে যে তারা আলটিমেটলি কারোর ক্ষতি হয়তো সবসময় করছে না, কিন্তু একটা বিশেষ সময় তাদের শরীর বেঁকে চুরে যায়, মাকড়সার মতন এরা ভর দিয়ে হাঁটে। এবং যে ধরনের লোকজন এদেরকে নিয়ে ব্যঙ্গ করছে, বা যে ধরনের লোকজন অন্য কাউকে এই ধরনের হচ্ছে, তারা গিয়ে তাদেরকে কিন্তু তথাকথিতভাবে কোট অ্যান্ড কোট সবক শেখায়। এই ভূত আসলে যেটা তৈরি করে সেটা হচ্ছে এক ধরনের আমাদের সামাজিক শিক্ষা দেয়, যে তুমি স্বাভাবিক,
অন্য কাউকে অস্বাভাবিক বলার কিন্তু তোমার কোনো অধিকার নেই। মানে ভূত কোথাও গিয়ে একটা মোরালিটির পাঠও, মোরালিটির পার্ট প্রচুর ক্ষেত্রে আছে। মানে আমি এরকম অজস্র আরো উদাহরণ দিতে পারি, যে উদাহরণগুলোর ক্ষেত্রে একটা একঠেঙো বলে ভূত আছে, এটা বাংলারই ভূত। একঠেঙো মানে কথাতেই আমি বলতে পারছি যে কি, সে কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। মানে একটা গুটিয়া দেও বলে ভূত আছে, যেই ভূতটা হচ্ছে আমাদের এই বিহার এই অঞ্চলের, সেই ভূতটার হচ্ছে বামুন আকৃতির। যাদের বেটে বলে মানুষ করে, এরা কিন্তু তাদেরকে, আমি যে গল্পটা ওখানে গিয়ে প্রচলিত অঞ্চলে পেয়েছিলাম সেটা হচ্ছে যে একটা ছেলেকে সবাই খুব রাগাতো, রবি বলে একটা ছেলে ছিল, তাকে সবাই নামটা পরিবর্তন করে বলছি আমি, কিন্তু সেই ছেলেটাকে খুব রাগাতো, এবং রাগানোর সঙ্গে সঙ্গে যেটা হতো যে ও খুব মানে এক ধরনের ডিপ্রেশন হয় না, বারবার এরকম বলছে বেটে বেটে কি করে লম্বা হবো, মানে এটা তো আমার জিনে এসে গেছে, হরমোন এরকম। ও বন্ধুদের থেকে এড়িয়ে চলতো, কিছু হতো না। একদিন সন্ধ্যেবেলায় সবাই দেখে যে ও আসছে, খুব রাগাচ্ছে। একটু পরে দেখতে পায় যে ওকে রাগালেও ও আর ফিরে তাকাচ্ছে না। আরেকটু পরে দেখে ও যখন ঘুরছে তখন আস্তে আস্তে ওদের সবাইকে ছাপিয়ে লম্বা হতে শুরু করেছে। এইরকম একটা ঘটনা দেখে সবাই চমকে যায়। তারপর থেকে ওই অঞ্চলে আর কেউ বেটে হলে কেউ কাউকে রাগায় না। আমরা বুঝতে পারছি যে গল্পটা এক ধরনের জায়গা দিয়ে তৈরি হয়েছে, গল্পটার পিছনে একটা ইতিহাস আছে, সোসাইটিতে ছড়িয়ে দেওয়ার একটা কারণ রয়েছে, এবং যত দিন যায় তার একটা লেয়ার পড়তে থাকে, স্তর পড়তে থাকে, গল্পে আরো বড় বাড়তে থাকে। এইবার আসলে কি হলো, আসলে হচ্ছে ওই রকম কথা কেউ আর বললো না, আর ওই ধরনের কথা কেউ বললেও তাতে আর কেউ আর গায়ে অত মাখলো না, যে পিঠে বলছে তো বলছে। এইভাবে একটা সমাজের যেন শুদ্ধিকরণ হয়ে গেল। মানে ভূত কোথাও গিয়ে আসলে আমাদেরকে একটা শিক্ষক হয়ে কাজ করে গেল। আচ্ছা, আপনি তো বেশ কিছু ভূতের কথা বললেন যারা আনপপুলার, আমাদের তথাকথিত যে স্বনামধন্য ভূতদের মতো নয়, না, ব্রহ্মদৈত্য শাকচুন্নীদের মতো নয়। তো এরকম আর কারা কারা আছে আমাদের পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গের ভূত বলতে গেলে একটা খুব মজার ভূত আছে, যেটা হচ্ছে যে আমার বলতে গেলে একটু হাসি পেয়ে যায়। তার কারণ ভূতের নাম হচ্ছে ঝাপড়ি। এই ঝাপড়ি ভূত কি করে, ঝাপড়ি ভূত গাছের ওপরে থাকে এবং পথ চলতি সাধারণ মানুষের মাথায় মলমূত্র ত্যাগ করে, এবং এছাড়া তার কিছু করে না। সে মাথায় এটা এরকম চোঙা মতন 3 কোনা টুপি পরে, আর কেউ গেলে এরকম করে। এবার এই ভূতটার কারণ কি, মানে এই একটা ভূত অকারণ বসে আছে, সেইটা হচ্ছে যে আমরা একটা খুব ইন্টারেস্টিং আরেকটা ভূতের পপুলার ভূত একানোরের কথা শুনেছি, যেখানে বিখ্যাত সলিল চৌধুরীর একটা কবিতাও ছিল, এবং শেষ হয়েছিল এইভাবে, দিল্লি গিয়ে দেখলাম সবার দোকান কাটা। মানে একানোরে ভূত আসলে রিপ্রেজেন্ট করছে সেই সব মানুষদের যারা ক্ষমতার শীর্ষে থাকে, কিন্তু মানুষের সমস্যা অভিযোগ তাদের কাছে পৌঁছচ্ছে না, এবং কোথাও গিয়ে তারা উদাসীন এই বিষয়ে। এই দোকান কাটা মানে আমরা সেটা জানি। ঠিক এইভাবে ঝাপড়ি আসলে এই মনুষ্য জীবনে আমাদের যে অবদান সেটাকেই করে যায়। আমরা কিছুই আর করতে পারলাম না, ত্যাগ বলতে শুধু মলমূত্র ত্যাগ করে গেলাম। এইভাবে তাকে সোসাইটিতে রিপ্রেজেন্ট করে আর কি। মানে ভূত ব্যাপারটা মারাত্মক সিম্বলিক, তার মানে বোঝা যায় সব ক্ষেত্রে। আমি তো এক একটা ভূতকে ধরে ধরে মানে অদ্ভুত রকমের সব গল্প পাই, যে আসলে ভূতটা মানে কি চেয়েছিল মনুষ্য জীবনে, বা মানুষকে কি শেখাতে চেয়েছিল, এই ধরনের এক একটা সিম্বলিক জিনিস পাই। ভূত নিয়ে আলোচনা করতে গেলে আত্মার কথা তো আসেই। এবার প্ল্যানচেট, যেখানে বলা হয় প্ল্যানচেট কোনো একজন মিডিয়ামের কাছে আসেন এবং তার মাধ্যমে বাকিদের সঙ্গে যোগাযোগ করেন, এই ব্যাপারটা কি সত্যি হয়? না, আমার যেটা নিজের বিশ্বাস, দেখুন মানে এরকম প্রচুর মানুষকে আমি মিট করেছি যারা খুব ভালো শিক্ষিত, তারা প্রত্যেকে বলেছেন হয় এরকম। তাদেরকে মিথ্যাবাদী আমি এক কথায় বলতে পারি না, কিন্তু আমি যতবার মানে বিভিন্ন জায়গায় দেখতে গেছি বা করতে পেরেছি, আমার একটা প্রশ্নই বারবার এসেছে, এই চারপাশে এত অপরাধ, চারপাশের এত ইনজাস্টিস, চারপাশের এত রকমের না হয়ে যাওয়া কেস ফাইল বন্ধ হয়ে রয়েছে, বিচার না পাওয়া কেস ফাইল, সেখানে যদি প্ল্যানচেট হতো বা সত্যিকারের এদের কাউকে নিয়ে আসা যেত, তাহলে কি একটা সুরাহা কিছু হতো না? এর একটা অন্য ব্যাখ্যা অনেকে দেন যে ওদের একটা লিমিটেড ক্ষমতা থাকে, এই করতে পারে ওই করতে পারে। তবুও যাই থাকুক, আমার কোথাও গিয়ে মনে হয় যে এগুলো প্রত্যেকেই না, মানে আমি যদি খুব বেশি করে কিছু ভাবতে শুরু করি, মানে আমার ইচ্ছে যদি হয় যে আমি এরকম হবে, সেই বিষয় নিয়ে আমার যেমন ভাবনা চিন্তা আসে, সেরকম একটা গোষ্ঠী বা কিছু মানুষের এরকম এক ধরনের বিশ্বাস থাকে যে প্রিয় মানুষ ফিরে আসুক, প্রিয় মানুষের সাথে কানেক্ট করি, বা আমি একটু অন্য কোনো শক্তির সাথে কথা বলতে পারছি, এটার মধ্যে আসলে যেটা থাকে একটু প্লেজার থাকে, মানে আমার নিজের একটু আত্ম আনন্দ থাকে। এইটা ছাড়া আমি কোথাও গিয়ে এটাকে কখনোই মানে প্রমোট করতে নিজে মানে পারিনি। কারণ হচ্ছে যে এইরকম কোনো অভিজ্ঞতার থেকেও আমার যেটা বেশি মনে হয়েছে, ওই যে প্ল্যানচেটের আবহটা, ওটা অনেক ইন্টারেস্টিং। মানে এই যে একটা অন্ধকার ঘর, একটা মোমবাতি চারপাশে, যেটা বলছিলাম যে একটা ফাঁকা ঘরে সবাই মিলে চুপ করে বসে আছি, বাইরে পাতা পড়ার শব্দ শোনা যাচ্ছে, ওই কালোটা কাঁপছে, কারোর ছায়া দেখে কেউ চমকে উঠছে, টেবিলের তলায় পাটা যেন কেউ এসে ধরতে পারে, এই যে পুরো জিনিসটা, এটা কিন্তু ওই সত্যিকারে চলে এলে অতটা ভয় আর লাগবে না। এই
আগে অবধি যে কোনো পৃথিবীর শ্রেষ্ঠ ভূতের গল্প, শ্রেষ্ঠ সিনেমায় আসার আগে অবধি কিন্তু ভয়টা সবচেয়ে বেশি থাকে। সেই আমরা ছোটবেলায় শুনতাম না, আসছে কি আসছে বলে একটা, আগে ওটা ভূতের গল্প নয়, কিন্তু আজও গায়ে কাটা দেয় কেন, মানে কিছু একটা ওয়েট করে আছি এবং সে যেন আসবে এবং একটা সময় হয়ে আসছে, ঘড়ির কাঁটা যেন এগোচ্ছে, এই যে এই প্রতি মুহূর্তের যে আমাদের একটা গ্রাফ চড়ছে, এর থেকে ভয়ের আর কিছু হয়। স্বামী অভেদানন্দের লেখায় দেখতে পাচ্ছি যে সোসাইটি ফর সাইকিক্যাল রিসার্চ, এসপিআর, হ্যাঁ এসপিআর, যেটা তার যে প্রতিষ্ঠাতা প্রফেসর মায়ার্স, উনি তার বাকি সদস্যদের বলছেন যে আমি ফিরে আসবো মারা যাওয়ার পর, এবং তিনি সেই প্রতিজ্ঞা করে মারা যাওয়ার 1 মাস পর তিনি আবার ফিরে এসে যোগাযোগ করছেন। মানে এইরকম যে যারা এই সোসাইটির সঙ্গে যুক্ত, যারা এই কাজ করে, এর কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? বৈজ্ঞানিক ভিত্তি আছে তো বলতে পারবো না, কিন্তু আমি বলছি যে বিজ্ঞান আর এইটা মানে সবচেয়ে মজার জিনিস, এটা একটা খুব দারুণ প্রশ্ন তুলে দিলেন যে বৈজ্ঞানিক ভিত্তি কথাটাকে আমি যদি আলাদা করে বলি, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। সেটা হচ্ছে বিজ্ঞান একরকম, আর বিজ্ঞানের বিপ্রতীপে, মানে সবসময় এরকম বলা হয় যে এই ভূত প্রেত অপদেবতা পিশাচ এইগুলো হচ্ছে বিজ্ঞানের বিপ্রতীপে, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই প্ল্যানচেট বলুন, অথবা ধরুন ঘোস্ট হান্টিং বলুন, অথবা ধরুন প্ল্যানচেট করতে করতে যেসব উপকরণ লাগছে, অথবা এই যারা ভূত মানে খুঁজতে বেরোয় তাদের যে সমস্ত, অ্যামাজনে এখন কিট পাওয়া যায়, ঘোস্ট হান্টিং কিট বলে। এবার এই যে পুরো জিনিসটা, এটা কিন্তু পুরোপুরি বিজ্ঞান নির্ভর। মানে সেটাই আমি বলছি যে এটার আজকের কথা নয়, এসপিআর যেরকম এরকম তার অনেক আগে, মানে সেই 1700 শতকের আগে ইউরোপে এবং তারপরে ভারতবর্ষ জুড়ে থিওজফিক্যাল সোসাইটি যখন রবীন্দ্রনাথের বাড়িতেও ঢুকে পড়ে, মাদাম ব্লাভাটস্কি আর কর্নেল অলকাট আসেন, এই সময় থেকে জুড়ে একটা শিক্ষিত মহলের মধ্যে একটা জিনিস তৈরি করার চেষ্টা হয়েছিল যে যত এই ধরনের তথাকথিত বিজ্ঞানের বিপ্রতীপে দাঁড়িয়ে থাকা জিনিস, একে যদি আমি বিজ্ঞানের মোড়কে দিতে পারি, আচ্ছা, তাহলে অনেক বেশি মানুষকে আমরা রিচ করতে পারবো। এইবার তাতে কি হলো, তাতে আমার একসঙ্গে বিজ্ঞানটাকেও ধরে রাখলাম যে একটা অন্য কোনো ওয়েব পাওয়া যাচ্ছে। এবার সেই ওয়েব যদি পাওয়া যায়, আমাকে তার জন্য স্পেশাল যন্ত্র কিনতে হলে সে আর কেমন ভূত হলো, মানে কথার কথা বলছিস, তাকে খুঁজতে হলে আমি যদি একটা অন্য যন্ত্র কিনি, এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি এইটুকুনিও দায়িত্ব নিয়ে বলতে পারি যে একাধিক, এই যে এসপিআর এর কথা তো তারা অনেকেই আছেন, অনেক শিক্ষিত মানুষ, সেটা অন্য বিষয়, কিন্তু আমি বলছি যে হন্টেড হাউস বা কেউ ভূত দেখার কথা, তাদেরকে যখন ব্যাক ক্যালকুলেশনে যাওয়া হয়, অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে কোনো বাড়িতে কিছু ঘটনা ঘটছে, সেখানে দেখা যায় যে ল্যাম্বার্ট বলে একজন ভদ্রলোক, তিনি গবেষণা করে দেখেছিলেন যে জলাভাগ যেখানে বেশি, মানে জলভাগ বেশি, আশেপাশে জলাশয় রয়েছে, কিংবা যে বাড়ির নির্মাণ করার আগে ওখানে রেল লাইন গেছিল, কিংবা হাই ভোল্টেজ ইলেকট্রিক তার আছে, সেখানে হঠাৎ করে একটা ছবি পড়ে যায়, হঠাৎ করে দেখতে পাওয়া জল খেতে গেলে হাতটা কাঁপছে, এগুলোর অনেক ওই রকম ঘটনা থাকে। ইএমএফ বলে একটা জিনিস হয়, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, সেটা যদি থাকে আশেপাশে, তাহলে এই ধরনের অনেক ঘটনা ঘটা যায়। এবার কেউ এসেছেন এবং ফিরে এসে বলছেন এই জিনিসটার ক্ষেত্রে প্রশ্নাতীত, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওই একটা কথায় যদি ওনারা আসেন, তাহলে এই যে অবিচার পাওয়া মানুষগুলো যদি একজনও কেউ ফিরে আসতো, তাহলে তো অন্তত সমাজে কিছু শাস্তি আমরা দেখতে পেতাম। এইটুকুনি আমার এটার মানে উত্তর, ওইটুকুনি আর কি। আপনার গবেষণার বিষয় সাহিত্যে ভূত। হ্যাঁ, সাহিত্যে ভূত, এবং তার সাথে সাথে সমাজ চলচ্চিত্র সবই চলে আসে আর কি। আবার মানে দেখা যায় যে বেশ কিছু সাহিত্যিক তারা ভূতের মুখোমুখি হয়েছে। বিভূতিভূষণ, হ্যাঁ বিভূতিভূষণ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের প্যারীচাঁদ মিত্র, বঙ্কিমচন্দ্রকে এটাই অল্প বয়সী ভূত তারা করেছিলেন, খুঁজতে গেছিলেন। হ্যাঁ, আবার দীঘায় গিয়ে ভূত দেখতে পেয়েছিলেন সমরেশ বসু। এনাদের প্রত্যেকটা, শীর্ষেন্দু বাবুও তার গল্পে বলেন যে একটা শিলিগুড়ি বা কোনো একটা জায়গার হোটেলে গিয়ে এরকম অভিজ্ঞতা হয়েছিল। এবার আমি বলছি যে এই কথাগুলো মানে প্রত্যেকের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রচন্ড রসিক মানুষ ছিলেন, আমি জানি তিনি যেভাবে ভূতের বর্ণনা করেছিলেন সেটা পরে আমি একটা জায়গায় পড়িও। এবার তার অনেক মানে অন্য জায়গা থাকে, কিন্তু আমি বলছি যে এই তথাকথিত বড় সাহিত্যিক এবং তার সঙ্গে সঙ্গে যারা ভূত দেখেছেন বলেছে, তাদের কয়েকটা খুব কমন শব্দবন্ধ আমি পেয়েছি। যেমন শরীরটা সেদিন খুব একটা ভালো ছিল না, আচ্ছা, একটু ঘুম ঘুম পাচ্ছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু ও জেগেছিল, আমার সেদিন খুব তাড়া ছিল সকালে উঠতে হবে, এই জায়গাটা আমার নতুন, এমনি আসার পর থেকেই মন মেজাজটা ভালো ছিল না, কদিন আগেই আমার পরিবারের অমুক মারা গেছেন, তার জন্য মনটা বিচলিত হয়েছিল, অমুক খুব অসুস্থ। এই ধরনের 7-8টা কমন মানে আমি দেখতে পেয়েছি, যেগুলো আসলে মানুষের মনের ওপর কিন্তু প্রভাব বিস্তার করে, এবং মানুষের মনের ওপর প্রভাব বিস্তার করে আসলে আমি
একটু দেখতে চাইছি অন্যরকম বা যেটুকুনি ভাবতে চাইছি, এটা তো আমাদের বন্ধু মহলেও থাকে যে ছোট একটা ঘটনা ঘটেছে সেইটার থেকে যেটা। আর এবার আমি বলবো, তখন বলতে বলতে যেটা বলছিলাম যে বিজ্ঞানের বিপ্রতীপে দাঁড়িয়ে থাকা, বিজ্ঞান কিসে বিশ্বাস করে? প্রত্যক্ষ প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণ মানে এই যে সামনে বসে আছে, আমি দেখছি, আমার চোখ, আমি স্বীকৃতি দিলাম। এইবার আমি শুধু কণ্ঠস্বর শুনলাম, আমি শুনলাম যে ধরনের একটা প্রসাধনী গায়ে মাখতো সেই গন্ধটা আমার নাকে এসে লাগলো। আমার মনে হলো কেউ যেন আমার মাথায় একটা টোকা মেরে চলে গেল। আমি ওপরের ঘর থেকে একটা কলের শব্দ শুনতে পাচ্ছি, জল পড়ছে। এই যে 3-4টে ধাপ প্রত্যক্ষ প্রমাণের আগেই কিন্তু ভূত এসে যায়। ভূতের গল্প যখন হচ্ছে তখন এই আত্মার কথা তো আমরা মহাভারতেও পেয়েছি, তো আত্মা ব্যাপারটা নিয়ে আপনার কি মনে হয়? আত্মা বলতে আলাদা করে যদি কিছু থেকে থাকে সেটার ক্ষেত্রে ওই একটা কোথায় গবেষণা সুইডেনে বোধহয় হয়েছিল, সেই কফিন ফাটিয়ে বেরিয়ে আসার পর 19 গ্রাম হয় আত্মার। মানে বলেন যে একটা মানুষ যখন বেঁচে আছে, মানে মারা যাচ্ছেন, তার আগের ওজন এবং তারপর হচ্ছে ওটা বন্ধ করে রাখার পর ওই একটা কাঁচের জার ফাটিয়ে নাকি বেরিয়ে যায়, এবং তারপর মানে কিছু একটা বেরিয়ে গেছে, এবং তারপর বলছেন যে ওটার বডি ওয়েট কমে 19 গ্রাম কমে গেছে আর কি। আত্মার ওজন বলা হয় 19 গ্রাম, কথার কথা। তা যাই হোক, সেইটা তো অন্য বিষয়, কিন্তু আমি বলছি যে এই আত্মা বা যেটা, সেটা দিয়ে তো আমাদের মানে উপনিষদ হোক, আমাদের ফিলোসফিতে হোক, দীর্ঘ কথোপকথন আছে যে আসলেই যে আমি আমার মনের ভিতর আমার যে চিন্তা ভাবনা, আমার যে দর্শন, এগুলো একরকম, এবং তার সাথে সাথে আমার মৃত্যুর পর কি আসলে সব শেষ? সব শেষ নয়, কাজগুলো থাকে, কথোপকথন থেকে যায়, নিজেদের করে যাওয়া বিভিন্ন অ্যাক্টিভিটি থেকে যায়, একটা গাছ লাগালেও সেটা থেকে যায়। তার সঙ্গে সঙ্গে আমরা যখন বেঁচে আছি, আমরা বেঁচে থাকার সময় যা যা করতে ইচ্ছে করি সেটা অন্য কেউ তখন পূরণ করার চেষ্টা করে। এবং একই সঙ্গে এটা তো সত্যি যে সৎকার হলো বা দেহ কেউ দান করলো, অন্য মানুষের চোখ দিয়ে বেঁচে রইলাম, অন্য মানুষের শরীর দিয়ে বেঁচে রইলাম, মাটিতে মিশে গেলাম, আগুনে পুড়ে গেলাম, যাই হলো হলো, কিন্তু আসলে তো আমার সেই সার্কেলটা চলছে। আপনার বইতেই দেখা গেছে যে আপনি যেমন হিন্দু ভূত নিয়ে আলোচনা করেছেন, আবার মুসলমান ভূত নিয়ে আলোচনা, মামদভূত নিয়ে আলোচনা করেছেন। এই ধর্মের জায়গা থেকে ভূতের জায়গায় কিন্তু সবাই এক হয়ে যাচ্ছে, এক হয়ে যায়। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে এরা যখন ভূতগুলোকে দেখে সেই নির্দিষ্ট ধর্মীয় পোশাকে দেখে, মানে ব্রহ্মদৈত্যকে দেখে খালি পায়ে খড়ম পরে, পৈতে কাঁধে, টাক মাথায়, আবার মোহাম্মদিয়াকে দেখে যে সুন্দর ফেস টুপি পরে সুন্দর করে তার মতন করে সেই কবরের অঞ্চলে ঘুরছে। আবার খ্রিস্টানরা যখন ভূত দেখে সেইভাবে দেখে। সুতরাং এটা তো বোঝাই যাচ্ছে যে আমাদের যে এই পৃথিবী আমরা যেরকম ভাবে বিভক্ত, আমরা যেরকম ভাবে নিজেদের মধ্যে অনেকগুলো বাউন্ডারি করে নিয়েছি, আমরাই যেহেতু ভূত তৈরি করেছি, আমাদের অন্যতম শ্রেষ্ঠ সৃজন হচ্ছে ভূত, সেই কারণে দাঁড়িয়ে ভূতরাও ঠিক তাদের মধ্যে সেরকম ভাবে নিজেদের একটা রকম, আকার, প্রকার সবকিছু বানিয়ে নিয়েছে। আচ্ছা, এই সাইলেন্স, অন্ধকার, এর সঙ্গে ভূতের মানে সম্পর্কটা কি? মানে আমরা অন্ধকার থাকলেই ভাবি সেখানে ভূত আসতে পারে, নিশুতি রাত, তখন একটা ভূতের আনাগোনা সেখানে হতে পারে, এই কানেকশনটা কেন কেন তৈরি হয়েছে এই ব্যাপার? এই কানেকশনটা, অন্ধকারটা তো আমরা বুঝতেই পারছি যে অন্ধকার মানে হচ্ছে আমার না জানা, মানে আমি একটা, এই যে ওই পারে কি আছে ওটা আমি আর দেখতে পাচ্ছি না, তার মানেই তো মানুষের কৌতূহলী মন সবসময় ভাবছে যে কি থাকতে পারে, কতটা বিভৎস হতে পারে। আমরা যেমন মানে অদেখাকে না দেখার যে জিনিস, সেইটা থেকে তৈরি হয়, এবং অন্ধকার মানেই একটা ভয়। আদিম মানুষ যেভাবে এসেছে, আমরা জানি যে প্রিমিটিভ সভ্যতা যেভাবে এগিয়েছে, তখন ওই আগুনের আবিষ্কারই একটা বিশাল আবিষ্কার ছিল, সেই ভয়, সেটা তো মানুষের মনে থেকেই গেছে, সেই জায়গা থেকে রয়ে গেছে। আর অন্ধকার ছাড়া যে জায়গাটা থাকছে সেটা হচ্ছে বিশেষ বিশেষ সময় বা বিশেষ বিশেষ রাত বা বিশেষ বিশেষ এই জায়গাগুলো, এগুলোর সাথে কিছু কিছু জায়গায় এই ধরনের মানে চর্চা যারা করেন তাদের একটা যোগ রয়েছে। অমাবস্যা, পূর্ণিমা বা চাঁদের আসা যাওয়া, যেমন হ্যালোইন বা আমাদের ভূত চতুর্দশী, এগুলোর সময় বলা হয়। তার কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটাই একটা কিন্তু স্মারক, মানে কোথাও গিয়ে আমাদের প্রিয়জন এবং যারা চলে গেছেন তাদেরকে কোথাও গিয়ে একটা কানেক্ট করার চেষ্টা, যে আমি আনন্দে তো কালকে মাতবই, কিন্তু তার আগের দিন কোথাও গিয়ে তাদেরকে স্মৃতির উদ্দেশ্যে আমার একটা, যেভাবে জানান, কেউ মনে মনে জানান, কেউ উৎসব করে জানান, সেইটা হচ্ছে তাদের একটা মাধ্যম। সমাজ এইভাবে তৈরি করে, যেভাবে জানান, কেউ মনে মনে জানান, কেউ উৎসব করে জানান, সেইটা হচ্ছে তাদের একটা মাধ্যম। মানে হ্যালোউইন আর আমাদের ভূত চতুর্দশীর মধ্যে কি একটা প্যারালাল ড্র করা যায়? একটা তো করা যায়, প্যারালাল ড্র করা যায়। আমাদের ক্ষেত্রে ব্যাপারটা আর একটু বেশি মানে কি বলবো, একটু পৌরাণিক প্রেক্ষাপট জুড়ে এসেছে, যে কিভাবে 14 শাক 14 বাতি এগুলো নিয়ে। ওদের ক্ষেত্রে ব্যাপারটার একটু উৎসব, কিন্তু ওদেরও তো মূল কারণটা ওটা, যে ওই মুন মানে চাঁদের যে সেখান থেকেই তৈরি হওয়া, তো সেই জন্য। কিন্তু হ্যালোইন
আমাদেরকে আসল কথা যেটা, হ্যালোইন আমাদের আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে। মানে আমাদের নিজস্ব ভূত চতুর্দশী, মানে আমাদের এখানকার যে ভূত তাদের থেকেও আমি একদম ছোট, এখনকার জেনজি হোক যারা বা তার থেকেও ছোট যারা হোক, তাদেরকে কথা বলতে গিয়ে আমি বারবার দেখি যে তারা বিদেশি ভূতদের অনেক বেশি চেনে। সেটা কেন চেনে বলতে গেলে বলবো যে বিদেশি ফুটবলারদের আমাদের এখানকার থেকে বেশি চেনে, সেই কারণেই চেনে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা জানে ওরা সেটা হচ্ছে যে উৎসব পালনটা যেরকম ভাবে হতো আমাদের, সে খুব স্বাভাবিক। মানে আমরা আমাদের জন্মদিনের রীতিও যেরকম ভাবে কেকে চলে গেছি পায়েস থেকে, সেইভাবে ওরাও চলে গেছে আস্তে আস্তে। মানে এই ব্রহ্মদৈত্য, শাকচুন্নি, মামদো, একানরে, জলপিসাচি, কানাভুলো, তারপর আরো যারা যারা রয়েছে, মানে পেঁচাপেচি, প্রচুর ভূত আছে। মানে তাদের থেকে ওদের ওই ওয়ারুলফ, বনশি, ড্রাকুলা, কাউন্টার লোক, নানা জম্বি, এই ধরনের জিনিসে এইটা একটা এখনকার মানে হ্যালোইন আস্তে আস্তে ভূত চতুর্দশীকে যেন একটু গ্রাস করে নিচ্ছে। বাংলায় সবচেয়ে প্রাচীন ভূতকে, মানে সব থেকে কোনো লেখায় প্রথম কোন ভূতের উল্লেখ পাওয়া যায়? প্রথম ভূতের গল্প তো ওই অনেক আছে, মানে ওই ভোজ রাজার সবাই, মানে সংস্কৃত যেটা ছিল। কিন্তু বাংলায় একদম যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, বাংলায় ভূতের গল্প, মানে সেটা কিন্তু 1700 ওই 50-এর, মানে 1750-এর কাছাকাছি সময়ে লেখা। ওটা কোনো বাঙালির লেখা নয়, ওটা কৃপাস শাস্ত্রের অর্থভেদ হয়েছে। মানে ওইটার নাম, ওটা হচ্ছে ফাদার দা গাড়ি বলে একজন লেখা, চন্দননগরের ওখানে। পরে উনি লিখেছিলেন এই বইটা। মানে মানে এই গল্পটা প্রথম বাংলায় লেখা ভূতের গল্প, যেখানে হচ্ছে চার্চের মধ্যে একটা ভূতের অবতারণা রয়েছে এবং একটা রাখাল ছেলের গল্প রয়েছে। সেই কিন্তু ভূত কথাটা মানে প্রথম আধুনিক সময়ে ওখানেই খুঁজে পাওয়া যায়। ও আচ্ছা, তার মানে বিদেশে এই ভূতের কনসেপ্টটা অনেক আগে থেকে ছিল, মানে ভূত ভূত যেটা। হ্যাঁ, অনেক আগে থেকে ছিল। তার কারণ হচ্ছে যে আমরা তো মানে একদম টম পেইন্টিং বা ওই ওয়াকিং বাই দ্য নাইটস, এই ধরনের যে লেখাগুলো, বা মিশরে তো বটেই, আমরা পিরামিডের কথা যখন জানতে পারি, ওই যে যেভাবে মমি রাখা হয়, ওদের এই কিন্তু মৃত্যু এবং জীবন চেতনার একটা বহু পুরনো ওদের একটা মানে চর্চা, লাইফ এন্ড আফটার লাইফ, লাইফ এন্ড আফটার লাইফ। সেখান থেকেই ভূতের একটা ব্রিজ হয়ে ওঠা। মানুষ ভয় পায়, কিন্তু মানুষ কি কোথাও ভয় পেতে ভালোবাসে? যে কারণে আজকাল এত এত ভূতের বই, আরো নতুন করে নতুন নতুন ভূতের বই বেরোচ্ছে, ভূত নিয়ে সিনেমা বেরোচ্ছে, ওয়েব সিরিজ বেরোচ্ছে। মানে মানুষ কি কোথাও ভয় পেতে ভালোবাসে? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। মানে এই জিনিসটার ক্ষেত্রে এই প্রশ্নটার আমি মানে এইটা নিয়ে আলাদা করে অনেক চর্চা করে দেখেছি। মানে বিভিন্ন মানুষের সাথে কথা বলে দেখেছি। মানে সোসাইটি তো বহুধা ভাগে বিভক্ত, জাতি, বর্ণ, ধর্ম, অর্থনৈতিক কাঠামো, এদের প্রত্যেকের কিন্তু ভয় পাওয়ার একটা নির্দিষ্ট লিমিটেশন আছে। আচ্ছা, মানে যে লোকটার প্রতিদিন রোজগারের ধরন একরকম, মানে রোজগারের নিরাপত্তা নেই, তার ভয় পাওয়ার, মাসে মাসে নির্দিষ্ট সময় ব্যাংক ব্যালেন্স এসে যায়, তার ভয় পাওয়ার ধরন কিন্তু আলাদা হয়। এবং সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এই ভয় পাওয়ার একটা নির্দিষ্ট সীমা আছে। মানে এত দূর অব্দি আমি ভয় পেতে পারি। এটা খুব প্রিয় কবিতা ছিল, সেই ভয় করতে ভালোবাসি তোমায় বুকে চেপে। মানে যতক্ষণ অব্দি আমি জানি নিরাপদ আশ্রয়টা আমি ফিরে যেতে পারবো, ততক্ষণ অব্দি ভয়টা ভয়। মানে এটা আমরা নিজেরা খুব ভালো ফিল করবো এইটুকুনি, যে কোনো একটা জায়গায় হঠাৎ করে মানে ওই ধরনের স্পোর্টসগুলো হয় না, যেখানে যেই খেলাগুলো একটু ভয়ের ডেয়ারিং স্পোর্টস থাকে, সেখানে একটা সময় থাকলেই আমি বোতামটা টিপলেই দাঁড়িয়ে যাবে, অথবা আমি ওই দাগরদোলায় খুব মাথা ঘুরছে, তখন লোকটাকে বললেই নামিয়ে পড়তে পারবো। মানুষের ভয় পাওয়া কিন্তু ওইটুকুনি। মানে এরপর সত্যি সত্যি আমি কন্ট্রোল করতে পারবো। এরপর যদি ভয়টা আমাকে ধরতে শুরু করে, তখন কিন্তু আর কেউ পছন্দ করে না। আমরা যখন আড্ডা দেওয়া শুরু করলাম, আপনি মাসান বলে পাহাড়ি ভূতের কথা বলছিলেন। এখন তো পাহাড় বিপর্যস্ত, এদিকের পাহাড়টা একদম বিপর্যস্ত, এবং ওদিকে হিমাচলেও তো তাণ্ডব চলছে প্রকৃতির। তো এখন কি পাহাড়ি ভূতের উপদ্রব বেশি? হ্যাঁ, পাহাড়ি ভূতের উপদ্রব বেশি হবে, কারণ আগামী দিনে বেশ এই যে মৃত্যু বা যে পরিমাণ, আমরা পাহাড়কে নিজেদের বাগান বাড়ি ভেবে ফেলছি একরকম, যে আমরা ওখানে শুধু আমাদের মানুষ ভাবতে পারি না, মানে কোথাও গিয়ে যেন উত্তর আর দক্ষিণকে আলাদা করে ফেলি, নিজেরা ভাবতে শুরু করি যে এই ভূতগুলো না বলতে পারা কথা বলতে ফিরে আসবে। তখন দেখতে পাবো অনেক রকম ভূত। যেমন একটা ভূতের, মেঘালয়ের ভূতের কথা আমার মনে পড়ছে, জোকার, সার্কাস দলের জোকারের গল্প। আচ্ছা, মানে ও ওই রকমই বুলিড হতো, বিভিন্ন রকম ভাবে লোকে ওকে ব্যঙ্গ করতো, এবং তার সাথে সাথে নানা রকম ভাবে ওকে অপদস্থ করার চেষ্টা করতো। ও হচ্ছে মালিয়া দেও, এই ভূতটার নাম। এই মালিয়া দেও কি করে, মালিয়া দেও হচ্ছে শুধু হিংস্র, মানে এর কোনো রকম, মানে একে কোনো রকম ভাবে বশ করা বা একে মানে টেম করার কোনো সুযোগ কারোর জানা নেই। এরা হচ্ছে যদি কখনো অপমানিত হয়, কখনো গিয়ে যদি বোঝে যে আমার সাথে যে লোকটা বিশ্বাস করতে চেয়েছিলাম সে বিশ্বাস ভঙ্গ করছে, এ একেবারে তাকে মানে সর্বোচ্চ শাস্তি দেয়, মৃত্যুদণ্ড দেয় আর কি, মানে মেরে ফেলে। তো এই মালিয়াদেও ভূত হয়তো আগামী দিনে বাড়বে, কারণ আমরা দেখবো হয়তো যে পাহাড়ের সাধারণ মানুষ যারা, পাহাড়ের
অরিজিনাল ভূমিপুত্র যারা, তাদের জায়গায় কলকাতা থেকে গিয়ে আমি বলেছি না আমার দুটো হোমস্টে খুলবো, দিয়ে তার থেকে জায়গা নিয়ে নিয়েছি। এরপর সে যদি মালিয়াদেও হয় আমার তো কিছু করার থাকবে না। যেটা আপনি বলছেন যে ভূত মানে ভূত নয়, সিম্বলিক সিম্বলিক আর কি। হ্যাঁ, মানে ভূত মানে ওটাই আর কি, সিম্বলিক মানে সেই জায়গা থেকেই হয়। তো মানে হিংসায় কোনো প্ররোচনা দেওয়া নয়, কিন্তু আমি বলছি যে ভূতের গল্প তো এইভাবে তৈরি হয়, সেই জায়গা থেকে আরবান লেজেন্ড এইভাবেই তৈরি। আপনি এক্ষুনি একটা ইন্টারেস্টিং কিওয়ার্ড ইউজ করলেন, সেটা হচ্ছে যে ভূতকে টিম করা যায় না এই মালিয়াদেওকে। তার মানে কোথাও আসছে কিছু ভূতকে নিয়ন্ত্রণ করাও যায় প্রচুর। তাহলে এই ভূতকে মানে এই কনসেপ্টটা কেন তৈরি হলো যে এই ভূতকে নিয়ন্ত্রণ করা যায়, এই ভূতকে নিয়ন্ত্রণ করা যায় না? উত্তরপ্রদেশের একটা ভূতের কথা মনে পড়ছে আমার, দাগ বলে। এটাও টেম করা যায় কিভাবে আমি বলি, সেটা আপনার বইতেও এর উল্লেখ রয়েছে। হ্যাঁ, দাগ হচ্ছে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তো চাষবাস হয়, সেখানে প্রচুর ওই ভাগ চাষি বা এমনি ছোটখাটো চাষিদের চাষ করাতে হয়। এবার যেটা হতো যে আগে জমিদাররা পুরো, যারা জমির মালিক তারা পুরো ধান নিয়ে নিত, ওদের সামান্য একটু খাবার দিল বা ওই দিনের টাকা দিল, কিছু ভাগ দিত না। ওখানে একটা গল্প ছড়িয়ে গেল যে যদি এইরকম করা হয় তাহলে জমিদার পরিবারের একজন করে কমতে থাকবে, তার মানে মৃত্যু হবে। এরপর যেটা হলো, এরা ভয় পেয়ে কি করলো যে একটা নির্দিষ্ট পোর্শন অফ মানে তাদের যে শস্য সেটা হচ্ছে যে এদের জন্য দিতে শুরু করলো। তার ফলে কি হলো, শান্তি বজায় রইল এবং এদেরও যথাযথ একটা অধিকারের মর্যাদা রক্ষা হলো। এটা বহু ওখানকার যে গ্রামাঞ্চলে ছড়িয়ে যাওয়া এরকম একটা গল্প রয়েছে দাগের, যে কারণে কি হয় ভাগ চাষিরাও কিছুটা ফসল পেলো, তাদের পরিশ্রমের মূল্য পেলো, আবার জমিদাররাও সুরক্ষিত থাকলো। এরকম একটা ভূত। আমাদের এখানে একটা খুব মজার ভূত আছে, যে ভূতটা আটেশ্বর নাম, এটা বাংলার ভূত, পুকুর পাড়ে থাকে। এবং পুকুর পাড়ে থাকে, এরা কি করে, এরা উত্তক্ত করে, ঢিল মারে, কখনো মাথার চুল ধরে টানে, কখনো ডুবিয়ে দেবো ভাব করে জলে থাকলে। কিন্তু ঠিক সন্ধে নামার মুখে যদি কেউ সাঁতার কাটার সময় একটু নতুন পিঠে তৈরি করে গিয়ে প্লেটে রেখে দেয়, তাহলে হচ্ছে আর বিরক্ত করবে না। এটা তো আমরা বুঝতেই পারছি যে এই আটেশ্বর কি, মানে আট যুক্ত ঈশ্বর, হ্যাঁ, মানে আটেশ্বর কি কোথাও ভূত নাকি অপদেবতা? কাইন্ড অফ অপদেবতা বলাই ভালো আর কি। অপদেবতা ঠিক না, উপদেবতা বলা ভালো। মানে খুব যে হার্মফুল তা তো নয়। আর কোথাও গিয়ে এটা তো আসলে বুঝতেই পারছি আমরা যে এই কি করছে, পুকুর পাড়ে কেউ বিরক্ত করে কিন্তু পিঠে পেলে খুশি হয়, খেতে খেতে আর কাউকে জ্বালায় না। মানে এই এটা মানে খুবই আর কি একটু দুষ্টুমি করা ভূত আর কি, খুব বেশি মানুষকে বিপদে ফেলে না, কিন্তু একটু খাবার পেলেই খুশি। তার মানে কোনো ক্ষুধার্ত মানুষ পুকুর পাড়ে 4টে পিঠে খেলো, এইটুকুনি এই গল্পের আর কি নির্যাস। উঁচু শ্রেণীর ভূত হয়, নিচু শ্রেণীর ভূত হয়। হ্যাঁ, যেমন ব্রহ্মদৈত্য। হ্যাঁ, ব্রহ্মদৈত্য হচ্ছে ওই বিয়ের আগে যদি কোনো ব্রাহ্মণ মারা যান, তিনি হচ্ছেন ওই উপবিত, মানে পইতে পড়ে, খড়ম পড়ে, ধুতি পড়ে ঘোরেন এবং গোটা গ্রামটাকে প্রোটেক্ট করেন, বেলগাছে থাকেন। এটা হচ্ছে ব্রহ্মদৈত্য সম্পর্কে ছড়ানো গল্প আর কি। ভূতের মধ্যে ওই শ্রেণী বিভেদটা কেন? ওই যে কথা বলছিলাম, একই কথা, যে আমরা তো এরকম ভাবে তৈরি করে নিয়েছি আমাদের নিজস্ব উচ্চ নিচ, বিভিন্ন ধর্ম, গোত্র, বর্ণ, নানা রকমের ভাগ করে নিয়েছি, মানুষদের মধ্যে এরকম বিভিন্ন রকমের বিভাজন করে নিয়েছি। এবার ভূতেদের মধ্যেও সেটা একইভাবে আমরা তো ওই চোখেই দেখছি, আমাদের চোখে সেইভাবে থেকে গেছে। মানে ভূতেদের সব থেকে বড় সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভূতেদের কিন্তু ওরা এরা ওই ব্যাকরণ মেনে ভয় দেখাতে আসে না। মানে একজন এইখানে নিপীড়িত চাষি পরবর্তীকালে কিন্তু যে বড়লোক জমিদার তাকে এসে মারতে পারে। একটা খুব ইন্টারেস্টিং ভূতের কথা বলবো, উল্কামুখী বলে, আমাদের এখানকার ভূত। এটা পেতনিরই একটা অন্য রূপ। উল্কামুখী মানে হচ্ছে, উল্কা মানে তো আমরা সবাই জানি মুখ থেকে আগুন বেরোয়। মানে এরা হচ্ছে পণ দিতে না পারলে যে মহিলাদের পুড়িয়ে মারা হয়, মানে বাসর রাতে বা পরবর্তীকালে শ্বশুর বাড়িতে, তারা হচ্ছে পরবর্তীতে উল্কামুখী হয় এবং সামনে থাকা মানুষটাকে পুড়িয়ে দিতে পারে। আমরা বুঝতেই পারছি, তার মানে ওই আগুন লাগানো তারই একটা সিম্বল হয়ে সে উল্কামুখী হয়ে ফিরে আসছে। এই উল্কামুখী কিন্তু এরকম ভয়ঙ্কর হতে পারে। এদের আবার কোনোভাবেই টেম করা যাবে না, এরা হচ্ছে শুধুমাত্র প্রতিহিংসা। এটা তো খুব ইন্টারেস্টিং যে কিছু কিছু ভূত হচ্ছে জন্মেই ভূত, আর কিছু কিছু মনুষ্য জীবন ছিল মারা যাওয়ার পর ভূত, মানে ইন্ডিভিজুয়াল হয়ে উঠছে। মানে আমরা ত্রৈলোক্যনাথ বা তারও আগে বা এমনি ভূতপত্রীর দেশ বা অন্য অনেক বিদেশেও দেখতে পেয়েছি যে মানুষ আছে, ভূত আছে, দৈত্য দানব, যেটা রাক্ষসের গল্প আমরা দেখেছি। কিন্তু আমাদের এই সোসাইটিকে নিয়ে, বা আমি যে কথা বলার চেষ্টা করছি সামাজিক বিভিন্ন জায়গাগুলোর কথা, সেগুলোর ক্ষেত্রে প্রতিটাতেই কিন্তু ভূতগুলো বেশিরভাগই মানে মারা যাওয়া মানুষের না হওয়া ইচ্ছে, না হওয়া স্বপ্ন, তার উপর হওয়া অত্যাচার থেকে তৈরি হওয়া ভূত। উল্কামুখীও ঠিক সেরকমই একজন। আপনি দৈত্যের কথা বললেন, এখন একটা সিনেমা মারাত্মকভাবে ট্রেন্ডিং, কান্তারা, সেখানে এরকম উপদেবতাদের কথা বলা হয়। দক্ষিণ ভারতের
কালচারেতে সেখানেও কি ভূত প্রবলভাবে হ্যাঁ, অনেক আছে, গেঁথে রয়েছে তাদের অনেক সমাজে? আছে, অনেক আছে। আমি গালি বলে ওই কর্ণাটকের একটা ভূতের গল্প শুনেছিলাম। এই যে অনেকে বলে না হাওয়া বদল হলে, এমনি কথার কথা বলে না হাওয়া বদল হলে শরীর ভালো হয়ে যায়, আবার অনেকে বলে না গায়ে অন্যরকম কিছু হাওয়া লেগেছে। তো এই গালি হচ্ছে এরকম একটা হাওয়া, মানে গল্পটাই শুধু হাওয়া, মানে একটা হাওয়া এলো এবং হাওয়া এসে ওখানকার কোনো একজন মানুষকে পজেস করলো, বিশেষ করে মহিলাদেরই করে। সেটা হচ্ছে যে হাওয়াটা আমি যাচ্ছি, আমি বুঝতে পারলাম না, আমার শরীরে ঢুকে যায়, তারপর সে তাকে হিংস্র করে তোলে। এবং আমি এরকম একটা গল্প ওখানে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে মানে একজন মহিলা শ্বশুরের দ্বারা অত্যাচারিত হতো, মানে স্বামী যখন থাকতো না শ্বশুর এসে আর কি তাকে মানে মিসবিহেভ করতেন, নানা রকম ফেভার চাইতেন। এই রকম সময় যেটা হয়, ওই মহিলাকে ধরেছিল, মানে গালি পজেস করেছিল, তারপর তিনি তার শ্বশুরকে একদম মানে মৃত্যুদণ্ডই একরকম দিয়ে দেন। মানে এগুলো ওখানকার ছড়িয়ে থাকা গল্পের মধ্যে। এবার সত্যি আমরা বুঝতেই পারছি যে তার সাথে হওয়া অপরাধের জন্য, কিন্তু গালি এরকম ভয়ঙ্কর হয়, মানে যার কিন্তু কোনো রকমের আর মানে দ্বিতীয় চান্স থাকে না, মানে এরা একটাই শটে শেষ করবে আর কি। ও আচ্ছা, ভূতেরা কি তাহলে অমর? ভূতেরা অমর, মানুষ যতদিন অবধি তাদেরকে অমর রাখতে চায়। তার কারণ হচ্ছে যে কিছু কিছু ভূতের গল্প আছে যেটা খুব ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে যে কিছু ভূতের গল্প আমরা পাই না সিনেমাতে, বিশেষ করে দেখতে পাই যে মুক্তি পেয়ে গেল, চলে গেল, কিছু না হওয়া কাজ আটকে ছিল যে কারণে তাকে একটা বারবার আসতে হচ্ছে, তারপর তার দাহ হলো, বারবারই ভূতের গল্প এগুলো আমরা পাই। হ্যাঁ, সেইটাও কিন্তু একটা প্রবহমান, মানে একটা মেয়ের সাথে অবিচার হয়েছে বলে সেই মেয়েটা ভূত হয়ে ফিরে এলো, তাদের শাস্তি দিল, তার মানে এই অপরাধ থেমে যাবে এরকম তো নয়, আবার হবে, আবার আসতে হবে, আবার লড়াই করতে হবে, আবার থাকতে হবে। একটা লোককে মানে মিথ্যেভাবে অপবাদ দেওয়া হয়েছে, সে মারা গেল, হয়তো সুইসাইড করলো, সে কোনো একটা ভূত হলো। এই ভূতটার কথা বলে রাখি, সেটা হচ্ছে গালাসি বলে একটা ভূত রয়েছে, গালাসি। কেউ যদি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এই ধরনের অপবাদ বা বিভিন্ন কারণে, তারা ফিরে আসে এবং সেই ধরনের তার সাথে যারা এই অপকর্ম করার চেষ্টা করেছে তাদেরকে অনেক সময় একই রকম ভাবে মরতে দেখা যায়। যে কারণে বিভিন্ন সময় গ্রামের দিকে বা অন্য জায়গাতেও এই খবর শোনা যায় যে কেউ যদি এইভাবে মারা যায় তাহলে বলবে এর কি আগের কোনো এরকম ঘটনা ছিল যে কারোর সাথে করেছে। একটা অংশ তো অমরই, তার কারণ হচ্ছে যে আমরা যতদিন থাকছি ততদিন অবধি আমাদের প্রিয় মানুষরা চলে যাচ্ছে, সে কোথাও কোনোভাবে থেকে যাচ্ছে, এই বিশ্বাসটা তো করতে ভালো লাগে মনের মধ্যে যে সে থেকে গেল, সে মিশে গেল। তার মানে বোঝা যাচ্ছে যে ভূতের গল্প শুধু ভূতের গল্প নয়, সেখানে আমাদের সমাজের ছবি দেখা যাচ্ছে, কোথাও নিপীড়িত মানুষের কথা উঠে আসছে, এবং প্রতিটা ভূতের জন্মের পেছনেই একটা করে কারণ রয়েছে, মানে মিথ রয়েছে, কিন্তু সেই মিথটার পেছনে একটা লজিক রয়েছে। আর এই মিথ এবং লজিক, সেই নিয়েই আমাদের অনুষ্ঠান মিথোলজিক, যেখানে কালী পুজোর আগে চলছে ভূতেদের নিয়ে আড্ডা। আপনার কি জানা আছে এমন কোনো মিথ বা এমন কোনো লজিক? জানান আমাদের কমেন্টে।